পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? হ্যাঁ, আলাদা। ওদের ইকোনমি ভূমি নির্ভর। ওদের বর্তমান ভূমির মালিকানা ব্যবস্থা খুবই জটিল এবং বহুমুখী একটা কাঠামোর উপর প্রতিষ্ঠিত, যা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের মিশ্রণ। 3টা স্তরে এদের ভূমি ব্যবস্থাপনা। 1 নাম্বার, ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা। এটাই সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% ভূমি এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার আওতায় পড়ে। কেমন সেটা? এইটা গোষ্ঠীভিত্তিক মালিকানা, কোনো ব্যক্তি মালিকানায় না। পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য গোষ্ঠীগুলা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে। এটা একটা মৌখিক ঐতিহ্য, লেখাপড়া কিন্তু নাই, কোনো দলিল নাই। জমি ভোগ, দখল এবং ব্যবহার করার অধিকার আছে, কিন্তু সেটা আইনগতভাবে নথিভুক্ত না। জুম চাষ হয় না পাহাড়ে, এই জুম চাষের জন্য যে ভূমি, সেইটা কিন্তু এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এবং এই ভূমি মালিকানায়। এখানে জমি ব্যক্তিগত মালিকানা না, বরং গোষ্ঠীগত মালিকানায় পরিচালিত হয়। 2 নাম্বার মালিকানা হচ্ছে সরকারি ভূমি মালিকানা। সরকার যেটাকে রিজার্ভ বন ঘোষণা করছে, এটা সরকারের মালিকানা। পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আমরা জানি যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন হিসাবে ঘোষিত। এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং চাষাবাদ এবং বসতি স্থাপন এখানে নিষিদ্ধ। তবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা ঐতিহাসিকভাবে বনের মধ্যে চাষাবাদ করে এবং বসতি স্থাপন করে। তো সরকার যদি নিষিদ্ধ করে দেয়, তাহলে তাদের ঐতিহাসিকভাবে চাষাবাদের পদ্ধতি ছিল, সেটা নষ্ট হয়ে যায় না? এটা মাথার মধ্যে নাই ওদের। কিন্তু এটা একেবারে বন্ধ হয়নি। এই সংরক্ষিত বন এলাকায় অনেক বসতি আছে জনগণের এবং ঐতিহ্যগতভাবে এই ভূমি তারা ব্যবহার করে। এইটাও একটা ভূমি বিরোধের অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে সরকারি প্রকল্প। কাপ্তাই হ্রদ, বাঁধ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গে সমাধান পর্বে আলাপ করব। আনুমানিক 25 থেকে 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে রয়েছে। আর আইনগতভাবে নথিভুক্ত মালিকানা, যেটা আমরা সমতলে দেখি আর কি, জমি রেজিস্ট্রি, দলিল, এটা দেখি না, এইটা পর্চা টর্চা এগুলো দেখি না, পাকা দলিল। কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করে ফেলছে, তবে এটা খুবই সীমিত এবং এইটা সবসময় সমস্যাযুক্ত, কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড, স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে তো সংঘাত আছে, তাই না? এইটা ধরেন 10%-এর মতো। এই ভূমি ব্যবস্থাপনার মূল সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে পার্বত্য জনগোষ্ঠী তাদের এই ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও সরকারি আইনে তো স্বীকৃত না এটা। তারপর ধরেন উন্নয়ন প্রকল্প, যেমন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র এবং সমতলের অনেক মানুষ আসছে পার্বত্য অঞ্চলে, ফলে স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে। আবার আরেকটা জিনিস বললাম যে রিজার্ভ সংরক্ষিত বন এবং কৃষি জমি নিয়ে যে সংঘাত, ওইখানে তারা বসতি স্থাপন করে, ওখানে কৃষি কাজ করে। সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না, ওরা তো এসে সমতলে জমি কিনতে পারে। সমস্যা বুঝছেন তো? আপনি কার কাছ থেকে জমি কিনবেন? দলিলই তো নাই। দলিল তো মুখে মুখে। মালিকানা তো ব্যক্তির না রে ভাই, মালিকানা সামাজিক এবং প্রায় 60% জমির মালিকানা এরকম। তো এই বাস্তবতাটা তো বুঝতে হবে। দেখেন এই সমস্যার সমাধান কি? 1 country 2 system ব্যবস্থা আমাদের চালাইতে হবে ততদিন পর্যন্ত যতদিন না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে। আমরা এই ব্যবস্থার জন্য হংকং এর অভিজ্ঞতা, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। এইটা করে ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে পারি এবং পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি। তাহলে আমাদের এই 1 country 2 সিস্টেমটা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে। অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র্য 2 লক্ষ্যই অর্জিত হবে। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে, পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়াইলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই গ্রিন ইকোনমিটা কি আর কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি, বাস্তবায়ন করা যায়। গ্রিন ইকোনমি হলে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যা পরিবেশকে রক্ষা করবে, টেকসই উন্নয়নকে প্রাধান্য দেবে এবং এইটাই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সবুজ কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে একটা ভারসাম্য আনবে। এবং আমরা পার্বত্য চট্টগ্রামকে যদি একটা সংরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়ে গ্রিন ইকোনমির আওতায় নিয়ে আসি, তাহলে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। স্বাতন্ত্র্য রক্ষা তো হবেই, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। সুবিধাগুলো এক এক করে আলোচনা করি। যেমন ধরেন, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত এলাকায় অরণ্য, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে এবং এর ফলে টেকসই একটা বন ব্যবস্থাপনা, যেটাকে সাস্টেনেবল বন ব্যবস্থাপনা বলা হয়, এবং পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস করা যাবে এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থান তৈরি করা যাবে। কিভাবে? ধরেন ইকো ট্যুরিজম, জৈব চাষাবাদ,
প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং স্থানীয় কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন সৌরশক্তি প্রকল্প, জৈব প্লাস্টিক উৎপাদন প্রকল্প, এইগুলো তৈরি করা যেতে পারে। এবং যেহেতু আমরা এখানে কার্বন নিঃসরণ কমাবো, তাই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে প্রত্যেকটা প্রকল্পে। শুধু আন্তর্জাতিক সংস্থার সাহায্য টাকা পয়সায় না, প্রযুক্তিগত সহায়তাও নেওয়া যাবে। এবং পরিবেশ বান্ধব ট্যুরিজম গড়ে তোলা যায়। এখন যে ট্যুরিজম আছে এটা পরিবেশ বান্ধব না, এটা আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। আর